সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস ৩ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা নাটকে নুরুল মুমিন। আজকে হবে আমাদের নুরুল মুমিন সম্পর্কে, নাটক সম্পর্কে দ্বিতীয় ক্লাস। এর আগে ক্লাসে আমরা চোরা কারবার, কালোবাজারি, নীতিহীন ব্যবসা, অন্যায়, অবিচার ও দুর্নীতি প্রতিকার কল্পে রচিত নাটক নেমেসিস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী নাটকগুলি সম্পর্কে আলোচনা করব। তো যদি এমন হতো, এই নাটকে রহমত একজন কালোবাজারি, সে অসৎ উপায়ে লাখ লাখ টাকা উপার্জন করেছে। আফসারের সঙ্গে তার কথোপকথনে এই অসৎ ব্যবসায়ের রূপটি সুন্দরভাবে ফুটে উঠেছে। নয়া খানদান, বর্ডার এলাকা দিয়ে সোনা চোরাচালানের দৃষ্টান্ত আজকের সমাজেও স্বাভাবিক ঘটনা। 60-এর দশকের ফলের মধ্যে সোনা চোরাচালান দেওয়া হতো, বর্তমানে মানুষের দেহের অভ্যন্তরে স্বর্ণ চালান দেওয়া হয়। এই সমস্ত চোরা কারবারিদের সাহায্য করেছে সমাজে প্রভাবশালী ব্যক্তিবর্গ। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত অসৎ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ মোটা উৎকুচের বিনিময়ে এদের অবৈধ ব্যবসাকে স্বাগত জানাচ্ছে। এই নাটকে ধুরন্ধর ধাপ্পাবাজ এনাম, দাগি ঘুষখোর তসির আলীকে ঘুষ দিয়ে ফলের মধ্যে সোনা চালান দেয়। ঘুষ খাওয়া, সোনা চালান প্রভৃতি সামাজিক অবক্ষয় সমাজে ক্রমশই বেড়ে চলেছে। নাট্যকার সুতীক্ষ্ণ দৃষ্টি, তীক্ষ্ণ সমাজ বিশ্লেষণ শক্তি এবং সমাজ সংস্কারের মনোভাব লক্ষ্য করা যায় নাটকে। এই সমস্ত সামাজিক সমস্যা সমকালীন নাটককারদের রচনায়ও দেখা যায়। আইনের অন্তরালে, এই নাটকে নাটককার নাম নুরুল মুমিন আইনের অন্তরালে যে দুর্নীতি চলছে তার বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন। আইন ব্যবসা পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যবসা। আদালত হচ্ছে ন্যায়পরায়ণতা, নীতি ও নিয়ম নির্ধারণের সুষ্ঠু প্রতিষ্ঠান। নাট্যকার কর্মজীবনের সূচনা পর্বে একজন আইনজ্ঞ ছিলেন, যার কারণে আইন ব্যবসার সঙ্গে তার যোগাযোগ ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। আইনকে সামনে রেখে মানুষের সমাজে যে অসদাচরণ, অসততা তাকে পীড়িত করে তুলেছে, তারই নাট্যরূপ দিয়েছেন আইনের অন্তরালে নাটকের মধ্যে। আইন বিষয়ক সমস্যা নিয়ে নাট্য রচনা করার প্রয়াস নাট্য সাহিত্যে বিরল। আইন ব্যবসায় নিয়োজিত উকিলরা অসৎ উপায়ে মক্কেলের কাছ থেকে পয়সা নিচ্ছে। নিরীহ মক্কেলরা ন্যায় বিচার থেকে শুধুই বঞ্চিত হচ্ছে না, অসৎ উকিল, ধুরন্ধর মুহুরি, ধাপ্পাবাজ টাউটদের পলিটিক্সের শিকার হচ্ছে। এ নাটকে 4 জন উকিলের সাক্ষাৎ পাওয়া যায়। একজন প্রতিভাবান নীতিসম্পন্ন দৃঢ় চরিত্রের প্রবীণ উকিল, দ্বিতীয় জন প্রতিভাবান ও ন্যায়পরায়ণ নতুন উকিল, তৃতীয় জন প্রতিভাবান প্রবীণ উকিল বটে কিন্তু সম্পূর্ণ নীতিজ্ঞান সম্পন্ন নন, চতুর্থ জন মধ্যবয়সী চালিয়াত পর্যায়ের। নাট্যকার আলোচ্য 4 জন উকিলের মাধ্যমে শুভ অশুভ, ন্যায় অন্যায় এবং ভালো মন্দের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত তার চিত্র তুলে ধরেছেন। পরিশেষে সত্য ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে নাটকের সে সমাপ্তি ঘটেছে। আখতার হামিদ ও রফিকের পাশাপাশি আখন্দ ও আলফাজ দুটি চরিত্র সৃষ্টি করে সত্য ও অসত্য, ন্যায় ও অন্যায় দ্বন্দ্ব সংঘাতকে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। তরুণ আইনজীবী রফিকের যে সংলাপ, তার মধ্য দিয়ে সমাজ চিত্র সুন্দরভাবে তুলে দেওয়া যায়। রফিক বলছে, করমালি মিয়া, ক্লেদাক্ত পরিবেশে চারিদিকে, এরই মধ্যে এই উকালতি ব্যবসায় থাকবো নাকি এ পরিত্যাগ করব বুঝতে পারছি না। তালগোল পাকানো আইনের এ রঙ্গমঞ্চে উকিল, মুক্তার, সাক্ষী, কেরানি, টাউটদের ভিড়ে আইনের বেদিতে নিজেকে উৎসর্গ করেই যাব নাকি রে থেকে পালিয়ে নিজেকে রক্ষা করবো, এই হলো প্রশ্ন। 60-এর দশকে নুরুল মুমিন আদালত প্রাঙ্গণের যে দৃশ্য অবলোকন করে ব্যথিত হয়েছিলেন, পীড়িত হয়েছিলেন, কলম ধরেছিলেন,
এখনো সেই সমস্যা রয়ে গেছে। সমগ্র সমাজ, জাতি ও দেশ এ থেকে মুক্তি পায়নি। ব্যক্তি স্বার্থ, অন্যায়, অবিচার আর পারিবারিক জীবনের সমস্যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে হুসেন সফদারের উইল। এই নাটকের প্রেক্ষাপট 5 অঙ্ক বিশিষ্ট এই সামাজিক নাটকে নাট্যকার মূলত হিংসা, বিদ্বেষ ও অন্যের সম্পত্তি গ্রাসের চিত্র তুলে ধরেছেন। অঙ্ক বিভাগ, দৃশ্য সংযোজন ও চরিত্র সৃষ্টির দিক দিয়ে এটি সবচেয়ে দীর্ঘ আয়তন বিশিষ্ট নাটক। হুসেন সর্দারের বাবা তার ছোট ভাইয়ের সম্পত্তি গ্রাস করায় তার মনে গ্লানিবোধ জন্মে। এই গ্লানিবোধ থেকে মুক্তির জন্য ভ্রাতুষ্পুত্র ইশতিয়াককে সন্তান স্নেহে লেখাপড়া শেখান এবং শেষ পর্যন্ত পিতার অন্যায়ের প্রায়শ্চিত্ত হিসেবে তার সন্তানদের অজ্ঞাতসারে একটি পোস্ট কার্ডে তার ন্যায্য পাওনা ইশতিয়াকের নামে উইল করে রেখে যান। আদর্শবান ও নীতিপরায়ণ ইশতিয়াক শেষ পর্যন্ত জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে এবং সেই উইলটি উদ্ধার করেছে। আদর্শ নীতির ধারক বাহক ইশতিয়াক নাটকে উল্লেখ করে, আমি যেমন হুসেন সফদারের উইল তালা ছিদ্র জুতার মারফতে পেয়েছিলাম, ওদেরও তেমনি করে পেতে হবে। এর পেছনে ওদের খাটতে হবে। দেখুন ভাবি, সারা জাতিটা যেমন হা করে চেয়ে রয়েছে হুসেন সফদারের উইলের জন্য, সহজভাবে অর্থ ঐশ্বর্যের প্রত্যাশায়। ভাই ভাই সভাই, এই নাট্যগ্রন্থটি শিশুতোষ নাট্যগ্রন্থ হলেও এই নাটকের দর্শন ভিন্ন। সুললিত ছন্দে শিশুতোষ রচনার মধ্য দিয়ে তার জীবন দর্শন ফুটে উঠেছে। মানুষ সবাই ভাই ভাই, ভেদাভেদহীন মানব জীবন তার কাম্য। এবং এই নাট্যগ্রন্থটি দুটি ভিন্ন ভিন্ন নাটিকার সংকলন হলে মূল বক্তব্য বিষয় মূলত একই। বিড়াল ও পনির ভাগ, এই নাটকটিতে রূপকের অন্তরালে নাট্যকার সমাজচিত্র তুলে ধরেছে। দুটি বেড়ালের বাচ্চা ও বানরের পনির ভাগকে কেন্দ্র করে কাহিনী গড়ে উঠলেও নাটকটির মধ্য দিয়ে সমাজের সুবিধাভোগী চালাক শ্রেণীর মানুষ কিভাবে স্বার্থোদ্ধার করে তুলেছে তাই তুলে ধরেছেন। হুলু ও ভুলু হচ্ছে বোকা, বানর ধূর্ত চালাক শ্রেণীর প্রতিভূ। হুলু ভুলুর বিবাদের সুযোগে সুচতুর বানর পনিরের টুকরাটুকু গ্রাস করে নিয়েছে। সমকালীন সমাজ ব্যবস্থায় যেসব সমাধানহীন সমস্যা দেখা দিয়েছিল তারই নগ্ন প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার এই নাটকের মধ্য দিয়ে। বংশ মর্যাদাবোধ, খানদান, আভিজাত্যের দ্বন্দ্ব সংঘাত নিয়ে যে নাটক রচিত হয়েছে তার উল্লেখযোগ্য হচ্ছে নয়া খানদান। অর্থনৈতিক বৈষম্য, শ্রেণী বৈষম্য, ধর্মীয় ক্ষেত্রে অসহিষ্ণুতা, মানুষকে পেশা বা জন্মসূত্রে ছোট বড় আশা পাত্রা জ্ঞান করা, মিথ্যা আভিজাত্য বোধকে প্রশ্রয় দেয়া আরেক ধরনের সামাজিক ব্যাধি। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বাংলা সাহিত্যে আরো অনেক নাটক রচিত হয়েছে। এর মধ্যে নয়া খানদান একটি উল্লেখযোগ্য নাটক। বংশমর্যাদাবোধ ও অর্থ আভিজাত্য বোধের মিথ্যা অহমিকা কিভাবে মানুষকে অন্ধকারে ঠেলে দিতে পারে তারই চিত্র নুরুল মোমেন তুলে ধরেছেন। জমির কৃষক শ্রেণী থেকে উদ্বুদ্ধ বুদ্ধিদীপ্ত জাদুকর দেলোয়ার, তার মেধাবী বৈজ্ঞানিক প্রপুত্র আবুল বাশার খাস খানদানি এবং উগ্র খানদান গর্বী তার প্রপৌত্রী শিরিন, সে দেলোয়ারকে ভালোবাসে। গবেষণাকালে এক দুর্ঘটনায় দেলোয়ারকে হাসপাতালে পাঠানো হয়, তার রক্তের প্রয়োজন হয়, কিন্তু দেখা যায় তার গ্রুপের রক্ত ব্লাড ব্যাংকে নেই। ডাক্তারের মতে খানদান গর্বী আবুল বাশার রক্ত দেবেন কিনা এটা নিয়ে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। আবুল বাশারের মতান্তর ঘটেছে, কিন্তু সংশয়ে ভুগছেন তার রক্ত যদি দেলোয়ারের শরীরে প্রবেশ করলে উভয়ের মিলনে বাধা হয়। মাওলানা নিজামী সাহেবের সম্মতিক্রমে তিনি দেলোয়ারকে রক্ত দিয়েছেন। খানদান গর্বী আবুল বাশার সামন্ত শ্রেণীর প্রতিনিধি, সামন্তযুগীয় চিন্তা, ধ্যান ধারণা
মতাদর্শ, বিশ্বাস এবং মূল্যবোধে তিনি লালিত। একজন সামন্তের মতোই তিনি ঐতিহ্যপ্রিয়, বহুলাংশে আত্মকেন্দ্রিক। অবশ্য নাটকের শেষে তার মহত্ব, উদারতা ও মানবিকতার পরিচয় ফুটে ওঠে। পরিবার পরিস্থিতির চাপে, সমাজের পরিবর্তনে বংশ গরিমা ভেঙে নতুন খানদানের স্বপ্ন জেগেছে মনে। তিনি সগর্বে ঘোষণা করেছেন, যা ছিল, যারা ছিল, সব হারানো হয়ে গেছে, এবার নতুন লোক চাই। এই নতুন খানদানের পয়লা নম্বর হলো দেলোয়ার। খানদান গর্বী আবুল বাশার শেষ পর্যন্ত স্বীয় পৌত্রীকে তুলে দিলেন দেলোয়ারের হাতে। গুণে ধরা অন্ধ আভিজাত্যের চেয়ে মেধা আর কর্মশক্তি যে বিশ্ব সংসারে শ্রদ্ধার বস্তু, কথা তিনি প্রমাণ করলেন। প্রাচীন বংশগৌরবে বুধ হয়ে মানুষে মানুষে ব্যবধানের প্রাচীর খাড়া করাটা এক চিরন্তন সমস্যা। এই সমস্যা নিরসন কামনা নাট্যকারের জীবন দর্শন। তবে নতুন একটি চেতনার জন্ম দিয়েছেন। মেধাভিত্তিক খানদানকে তিনি সমর্থন করেছেন। এটি তার নয়া খানদান। বংশমর্যাদাবোধ এবং আভিজাত্যের মিথ্যা অহংবোধকে ভেঙে দিয়ে যে নতুন খানদান তৈরি হলো, এই খানদানের ধারক ও বাহক তথাকথিত ধ্বজাধারী অভিজাত শ্রেণী নয়, সাধারণ মানুষ, যাদের উপরই নির্ভর করে দেশ ও দশের ভবিষ্যৎ। পাশ্চাত্য শিক্ষা ও সভ্যতার প্রভাবে সৃষ্ট সমস্যা নিয়ে রচিত নাটক। পাশ্চাত্য শিক্ষা ও সভ্যতার প্রভাবে সমাজ জীবনে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। আধুনিকতার নামে উৎকট কৃত্রিমতা, ভোগ সর্বস্বতা সমাজকে ক্রমশ অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছিল। উচ্চশিক্ষিত নরনারীদের নৈতিকতাহীন কার্যকলাপ, ভোগলিপ্সা ও সমাজ জীবনকে অসুন্দর করে তুলেছিল। মদ্যপান, উগ্র সাজসজ্জা, শালীনতা বুদ্ধিহীন চালচলন, আভিজাত্যের কৃত্রিমতা এবং বস্তুভারে আধুনিক সমাজ পীড়িত ছিল। এই তথাকথিত আধুনিকতা এবং অহমিকাপূর্ণ বিলাসী জীবনের স্বরূপ উদ্ঘাটনের প্রয়াসে নুরুল মোমেন রচনা করেন রূপান্তর নাটকটি। যুগ জীবনের সমস্যা ও পাশ্চাত্য সভ্যতার কুফল ও জটিলতার চিত্র এতে অঙ্কিত হয়েছে। আধুনিক যুগ জীবনের কৃত্রিমতা, সম্ভোগ পিপাসা যে জটিলতার সৃষ্টি করেছিল, তারই সার্থক রূপায়ণ ঘটেছে এই নাটকে। বিলাত ফেরত ইঞ্জিনিয়ার রশিদ বিদেশ থেকে উচ্চ ডিগ্রির সঙ্গে অসৎ গুণাবলী সমৃদ্ধ হয়ে দেশে ফিরেছে। বিদেশ থেকে সে তার বাঙালি জীবন, সমাজ, সভ্যতার কথা বিস্মৃত হয়েছে। সহজ সরল বাস্তব জীবন থেকে সে অনেক দূরে সরে গেছে। আধুনিক জীবনের কৃত্রিমতার মুহে সে আচ্ছন্ন। বিলাত যাওয়ার আগে রিজিয়া নামের একটি মেয়ের সঙ্গে তার আক্ত হয়েছিল। দেশে ফিরে তার কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি। তাছাড়া রোমান্স, বিয়ে এসব ব্যাপারকে সে গ্রাহ্য করতে চায় না। বলে, রোমান্স, বিয়ে, কি যে এদের মন, হোয়াট সিলি আইডিয়াস। মিস্টার রশিদ বর্তমানে একটা বিরাট ফার্মের মালিক। অর্থ, বিত্ত, জৌলুস কোনোটির অভাব নেই। সে তার স্ত্রী বিস্মৃত হয়েছে। সে চায় সুন্দরী, শিক্ষিতা, আধুনিকা এবং সঙ্গীত পারদর্শী একজন মহিলা সেক্রেটারি। তার স্ত্রী রিজিয়া রশিদের দেয়া পত্রিকায় বিজ্ঞাপন দেখে লেডি অব দি পার্ক ছদ্মনাম নিয়ে রশিদের ফার্মে মহিলা সেক্রেটারি নিযুক্ত হলো। রিজিয়া ছদ্মবেশে রশিদের হৃদয় জয় করল। তাকে দ্বন্দ্ব সংঘাতে পর্যদস্ত করে শেষ পর্যন্ত স্ত্রী হিসেবে ধরা দিল। স্ত্রী হিসেবে রিজিয়া যা পারেনি, লেডি অব দি পার্ক ছদ্মবেশে তাই সফল করেছেন। নাট্যকার এখানে আধুনিকতার প্রতি ব্যঙ্গ পরিহাস করেছেন। নুরুল মোমেনের আরেকটি উল্লেখযোগ্য নাটক হচ্ছে আলো ছায়া। এই নাটকে নাট্যকার একজন মেজাজি শিল্পপতির জীবন, পারিবারিক সমস্যা, সুযোগ সন্ধানী দুষ্ট বুদ্ধিসম্পন্ন ম্যানেজারের অসাধুতা, মহিলাদের স্বামী প্রেমের সংশয় এবং স্বামীর উপর প্রভাব ও আধিপত্য বিস্তার ইত্যাদির চিত্র তুলে ধরেছেন। যেমন ইচ্ছে তেমন।
এই নাটকে নাট্যকার নুরুল মুমিন মূলত আধুনিক নরনারীর প্রেমের চিত্র অঙ্কন করেছে। এব্রান এনায়েত দুই বন্ধু কৌশলে বিলকিস ও আলিয়া নামের দুই মহিলার মন জয় করেছে। এব্রান ধনী, তার বন্ধু এনায়েত সামান্য চাকরিজীবী, মাত্র 500 টাকা বেতন পায়। এব্রান ড্রাইভার সেজেছে আর এনায়েত গাড়ির মালিক সেজে ধনাঢ্য ব্যক্তির কন্যা বিলকিসের মনোহরণ করতে সক্ষম হয়েছে। এব্রান বিলকিসেরই চাচাতো বোন আলিয়ার প্রেমে পড়েছে। আলিয়া প্রথমে ড্রাইভার ভেবে পাত্তা দেয়নি। ঘটনাচক্রে এব্রানের আসল পরিচয় জেনে গেছে এবং প্রস্তাবে সম্মত হয়েছে। এ নাটকের মূল সমস্যা হচ্ছে উচ্চবিত্ত মধ্যবিত্ত সমস্যা। ধনীর দুলালী বিলকিস ক্লাইম্যাক্সে পৌঁছে যখন পুরো ব্যাপারটা জানতে পেরেছে, তখন সে ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারেনি। তুমি 500 টাকা বেতন পাও, আমি টাকার কাঙাল নই, কিন্তু বড় লোক না হ্যাংলু মনে হবে যাকে, সেই তুমি শেষ পর্যন্ত সত্যি গরিব, তা তো আমি সহ্য করতে পারছি না। আধুনিক শিক্ষিতা মহিলাদের অর্থ ও বৃত্তের প্রতি যে মোহ, সেটা সংসার জীবনে যে ভয়াবহ অশান্তির সৃষ্টি করে, তেমনি সমাজ জীবনের অভিশাপ বয়ে নিয়ে এসে। এইটুকু এই জীবনটাতে। এই নাটকটি নারী সমাজের স্বাধীনতা ও স্বাধিকার চেতনার স্বাক্ষরবাহী। শিক্ষিতা অর্ধশিক্ষিতা সব নারী স্বাধীনতার প্রয়াসী। তারা কোনো না কোনো কারণবশত গৃহ ছেড়ে এসে নারী নিকেতন গড়ে তুলেছে। দীর্ঘদিন সংসার জীবন থেকে দূরে সরে এসে সংসারের প্রতি আকর্ষণ বোধ করছে এবং পরবর্তী পর্যায়ে নিজ নিজ ঘরে ফিরে গেছে। নারী নিকেতন ভেঙে গেছে। এই নাটকের রুজনা উগ্র আধুনিকতা সম্পন্ন উন্নাসিক পুরুষ বিদ্বেষী। পরবর্তীকালে তার চৈতন্যোদয় হয়েছে। মলি সামান্য কিছু লেখাপড়া জানে, একমাত্র ছেলেকে কিন্ডারগার্টেনে দিয়েছে বলে সুযোগ পেলেই ইংরেজি শব্দ ব্যবহার করে কথাবার্তায়। ভুল ইংরেজি শব্দ ব্যবহারের মাধ্যমে ঘরে বাইরে বিভ্রাট ঘটত। স্বামী স্ত্রীর মধ্যেও ভুল বোঝাবুঝি হয়েছে, সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে। হেনা তার বাবার সঙ্গে রাগারাগি করে ঘর ছেড়েছে। হেনার বাবা তাকে খরচ্চা বলাতে সে রাগ করে চলে এসছে এবং এই নারী নিকেতন আশ্রয় নিয়েছে। দিলারার শ্বশুর খুব বদমেজাজি। তার মেজাজের তলায় দিলারার স্বামীর সমস্ত কণ্ঠস্বর চাপা পড়ে যায়। শ্বশুরের কারণে সে গৃহত্যাগ করেছে। ডাক্তার মিস চৌধুরী তিনিও তার স্বামীর উপর অভিমান করে চলে এসেছেন। নাটকের শেষে সবাই নিজ নিজ গৃহে ফিরে গেছে এবং তার যে চেষ্টা নিরক্ষরতা দূরীকরণার্থে যে নাটক রচনা করেছেন, আমরা এখন সেইগুলো নিয়ে আলোচনা করছি। দেশের অনাহার ক্লিষ্ট উদ্দন্য পীড়িত মানুষের দৃষ্টিভঙ্গিতে শিক্ষা অত্যন্ত ব্যয়বহুল ও বিলাসিতা মাত্র। আমরা 60-এর দশকের কথা আলোচনা করছি, যখন ধর্মীয় গোঁড়ামি এবং বিত্তবান নিরক্ষর ব্যক্তিদের ভ্রান্ত ধারণা ও মনোভাবের কারণে যুগোপযোগী শিক্ষা, এমনকি মাতৃভাষা শিক্ষা থেকেও তারা বঞ্চিত হয়। কৃষি প্রধান দেশ হিসেবে দেশের গরিব কৃষককুল তাদের ছেলে মেয়েদের অল্প বয়সে জীবিকার তাড়নায় লেখাপড়া না শিখিয়ে কর্মে নিয়োজিত করে, যার কারণে তারা সুশিক্ষা থেকে বঞ্চিত হয়। নিরক্ষরতার ফলে জাতীয় জীবন নেমে এসেছে এক ভয়াবহ অভিশাপ। বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী আজ দুঃখ কষ্ট ও লাঞ্ছনা গঞ্জনার শিকার। জাতি আজ চরম বিপর্যয়ের সম্মুখীন। দেশ ও জাতির এই ভয়াবহ সর্বনাশা অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হলে নিরক্ষরতা দূরীকরণে তৎপর হবে। বাংলাদেশের এই নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষায় উৎসাহী করে তুলতে হবে। সর্বস্তরে শিক্ষার আলো জ্বেলে দিতে হবে। এই প্রয়াসকে সফল করার বাসনায় কলম ধরেছিলেন নাট্যকার নুরুল মুমিন। যদি এমন হতো, শতকরা 80 এবং রূপলেখা এই তিনটি হচ্ছে তার এই শিক্ষা নিরক্ষরতা দূরীকরণার্থে রচিত নাটক। যদি এমন হতো, নাটকে নাট্যকার
সমাজের সর্বস্তরের শিক্ষার প্রসার ঘটাতে চান। এ নাটকে নায়ক ফয়েজ বিত্তবান হওয়া সত্ত্বেও গ্রামের স্কুলে এসে শিক্ষকতার কাজে নিয়োজিত হয়েছে। জন্মগত পরিচয়, সামাজিক মর্যাদা বিচারের মাপকাঠি হলেও ফয়েজ কথা মেনে নেয়নি। অপরদিকে বিত্তবান ব্যক্তির কন্যা ইয়াসমিন ফয়েজকে ভালোবেসে এই বস্তিতে আশ্রয় নিয়েছে। বস্তিতে এসে সে শিক্ষা বিস্তার ও জনকল্যাণমূলক কার্যে অংশগ্রহণ করেছে। শিক্ষার আলো বিস্তারের জন্য ফয়েজ ও ইয়াসমিন সমস্ত মোহ বিত্ত বাসনা ত্যাগ করে নিরক্ষর জনগোষ্ঠীর সেবায় আত্মনিয়োগ করেছে। চাকর বাকর ও গরিবদের শিক্ষাদানের সপক্ষে নাট্যকার অভিমত ব্যক্ত করেছেন। তার ধারণা, দেশের সবাই যদি নিজ নিজ স্বার্থ ত্যাগ করে জনসাধারণের শিক্ষাদানের উদ্দেশ্যে এগিয়ে আসতো, তাহলে নিরক্ষরতার অভিশাপ থেকে দেশের মানুষ মুক্তি পেত, জাতি উন্নতির চরম শিখরে আরোহণ করত। শতকরা ৮০। এ নাটকে নাট্যকার মুখে ভাষা দিতে চেয়েছেন, জ্বালতে চেয়েছেন জ্ঞানের আলো। বাংলাদেশের প্রায় শতকরা ৮০ জন লোকই অশিক্ষিত। নিরক্ষরতা একটি জাতির জন্য অভিশাপ স্বরূপ। এই অভিশাপকে দূর করতে হলে দেশের শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে ব্যক্তিগত ও সমষ্টিগত প্রচেষ্টায়। কিন্তু এই উদ্যোগের অভাব, উদাসীনতা এবং গ্রামের নিরক্ষর সচ্ছল ব্যক্তিদের বিরোধিতার কারণে এ জাতীয় মহৎ কর্মে বিঘ্ন ঘটে। নাট্যকার নুরুল মোমেনের ধারণা, ঘরের চাকর বাকর থেকে এই নিরক্ষরতা দূরীকরণের অভিযান শুরু করতে হবে। তাহলে আবুলরা শতকরা ৮০ জনের মধ্যে এসে যাবে। মোকাম্মেল মোল্লার মতো গ্রামের সচ্ছল নিরক্ষররা ও ঘা খেয়ে শিক্ষার গুরুত্ব আরোপ করতে পারবে ইত্যাদি। রূপলেখা। এই নাটকটিও শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে রচিত। ছাত্রছাত্রীদের জন্য কোন পদ্ধতি অধিক উপযোগী, বিষয়মূলক না নৈর্ব্যক্তিক পরীক্ষা পদ্ধতি প্রচলন, দুপক্ষেই যুক্তি দাঁড় করানো যায়। মঞ্চে ছাত্র, শিক্ষক, জ্ঞানী গুণী ও সমাজকর্মীদের সমাবেশ ঘটিয়ে এই শিক্ষা পদ্ধতি সংক্রান্ত প্রসঙ্গটি বিশ্লেষণ করা হয়েছে। সম্ভাব্য কিছু প্রশ্নোত্তর উপস্থাপন করা হয়েছে এবং শেষ পর্যন্ত নাট্যকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে পদ্ধতি যাই হোক না কেন শিক্ষা গ্রহণ করতেই হবে। নাট্যকার দেশের নিরক্ষর বৃহৎ জনগোষ্ঠীর মুখে ভাষা দিতে চেয়েছেন, জ্বালতে চেয়েছেন শিক্ষার আলো। একমাত্র শিক্ষায় জাতিকে এগিয়ে নিতে পারে। অর্ধশিক্ষিত মূর্খ লোকেরা জাতির জন্য এক ভয়াবহ অভিশাপ। বাংলাদেশের নিরক্ষর বিপুল জনগোষ্ঠীকে শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করে তোলার প্রয়াসে এবং সর্বস্তরের শিক্ষার আলো জ্বেলে দেওয়ার বাসনায় এ ধরনের নাটক রচনায় তিনি উৎসাহী হয়েছিলেন এবং এটি অবশ্যই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে।